হ্যালো স্টুডেন্ট, দেখো আবার তোমাদের নিচে আসলাম একটা ক্লাস। তোমরা এই বইটা খুলো, তোমাদের যে সপ্তম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা বইটা আছে, ঠিক আছে। প্রথম ইউনিট টেস্ট তোমাদের করে দেখাবো 2026। চলো এই বইটা থেকে তোমাদের পেজ নাম্বার যেটা বের করতে হবে, চলে এসো 119 পেজে। তো দেখো আজকে 4 নম্বর স্কুলটা তোমাদের করে দেখাবো। এর আগের 1 থেকে 3 নম্বর স্কুল করে দিয়েছি, যারা দেখো নি আগের স্কুলগুলো দেখো। তো চলো আমরা আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে 1 নম্বর অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। 1 নম্বর অঙ্কটা কী বলেছে, 1.25 এত টাকা 10 টাকার শতকরা কত। তো এই টাইপের অঙ্কগুলো বলেছিলাম যে এটা দেখো 1.25 এই টাকাটা 10 টাকা শতকরা চেয়েছে, তাহলে 10 টাকাটা নিচে দিবা, আর শতকরা চেয়েছে তার জন্য 100 দিয়ে গুণ করে দিবা। এভাবে হবে অঙ্কটা, ওকে। তা দেখো সরলটা দেখো, এখন আমাদের গুণ করতে হবে 1.25 গুণিত 100 আর নিচে 10। এই গুণটা বলেছিলাম, দেখো শূন্যর সঙ্গে গুণ 100 আছে, দুটো শূন্য 0.2 ঘর ডান দিকে সরে আসবে, মানে দুটো শূন্যের জন্য দশমিকটা এখানে চলে আসবে। তাহলে আমাদের এই যে 100টা ভ্যানিস আর দশমিকও ভ্যানিস, মানে আমাদের 125 রয়ে যাবে, ঠিক আছে। দশমিকটা আমরা এখানে চলে এসেছি, তাহলে এখানে দশমিক এসেছে মানে দশমিক বসাবো না, ঠিক আছে। শেষে দশমিক বসাই না, আর নিচে আমাদের 10 আছে, 10টা বসিয়ে দেবো। দেখো এইভাবে তোমরা সহজে করে নিতে পারবে। আচ্ছা, তারপরে দেখো আবার দেখো, এখন যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে এই ভাগ করাটা আমাদের সহজ বুদ্ধি আছে, যেভাবে গুণ করাটা সহজে দেখে দিলাম। গুণের সময় দশমিক ডান দিকে সরে আসলো, আর ভাগের সময় দশমিকটা এখানে ছিল না, দশমিকটা সরে আসবে বাঁ দিকে, ঠিক আছে। গুণের সময় ডান দিকে যাবে আর ভাগের সময় দশমিকটা বাঁ দিকে আসবে। তা দশমিক এখানে আছে বলে এখানে আসবে, একটা শূন্য একটার পর, তাহলে 12.5 দেখো এখানে চলে আসবে দশমিকটা। তাহলে আমাদের দেখো অ্যান্সার কিন্তু এটা হবে 12.5। শতকরা চিহ্ন দিয়ে দেবো, যেহেতু শতকরাই করতে বলেছে। তাহলে এইভাবে অঙ্কটা তোমরা করে নেবার সহজে। পরের অঙ্কে আমরা চলে আসবো 1-2 নাম্বারটা। দেখো এটা একটা সমাধানের অঙ্ক আছে, এক্সের মান বের করতে বলেছে এই সমীকরণ থেকে। সমীকরণটা আছে এক্স প্লাস -5 গুণিত আছে আবার +4 সমান সমান এদিকে -2। এখান থেকে এক্সের মান বের করে দেখাতে হবে। দেখো আমরা বা দিয়ে দিলাম, ঠিক আছে, বা এখানে বা, এখানে সমান সমান থাকলে এখানে বা দিয়ে তোমরা করবা। তো এক্স, দেখো এক্স বসিয়ে দিলাম, এই দুটোর গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। এখন দেখো গুণটা দেখো, মাইনাস প্লাসে গুণ করে এটা মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়, এটা মনে রাখবা। গুণটা দুরকম চিহ্নের গুণ মাইনাস পাবা। আর 5 আর 4 গুণ করে নাও, 5 4 20। এই যে দেখো এই দুটোর গুণ কিন্তু করে দিলাম, -20 পেলাম। এদিকে -2 আছে, বা এবার এক্স প্লাস মাইনাসে -20টা বসে যাবে, সমান সমান এদিকে -2, ঠিক আছে। এই যে প্লাস মাইনাস মাইনাস। এখন দেখো এক্সের মান বের করতে হবে, বা তাহলে এক্স সমান সমান যে -2, এই যে -20টা আমরা এদিকে চলে আসবে, এটা হবে আমাদের +20, ওকে। এবার দেখো এখানে বা এক্স থেকে গেল। এবার এখানে যোগ বিয়োগ দেখো, তোমাদের বলবো 2 রকম চিহ্ন আছে, কাজ হবে বিয়োগের। চিহ্নটা কী হবে, চিহ্ন যোগ বসবে। এই যেখানে 20 বড় আছে, 20 চিহ্ন যোগ, তাহলে এদের যোগটা বসাবো না, যেহেতু দুজন মিলে একটা সংখ্যা হয়ে যাবে, একটা সংখ্যাতে এমনিতেই যোগ থাকে। দেখো 20 থেকে 2 বিয়োগ হবে, 2 রকম চিহ্ন থাকলে বিয়োগ করবা। তো 20 থেকে 2 বিয়োগ করে 18, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন আমরা দিলাম না, যেহেতু এখানে প্লাস আছে। তাহলে এক্সের মান 18 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের যে এক্সের মানটা বের করতে বলেছিল, যে এক্সের মান কোনটা হবে, দেখো 18, এ নাম্বার অপশানটা আছে। পরেরটা 2 নম্বর প্রশ্নটা, তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত। এটা আগের ক্লাসে 1 নম্বর স্কুলে যে অঙ্কটা আছে দেখো, এই যে 3 নম্বর 1-2 নম্বর অঙ্কটা এখানে তোমাদের করে দিয়েছি। তো এখানে তোমাদের বলে দিচ্ছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি তোমরা পেয়ে যাবা, একটা পাবা 90 ডিগ্রি, একটা পাবা 45 ডিগ্রি, আর একটা পাবা 45 ডিগ্রি, ঠিক আছে। আমি ডিটেলসে বলেছি আগের ক্লাসে, তোমরা দেখে নেবো 1 নম্বর স্কুলটাতে, ঠিক আছে। তাহলে এখানে যদি 45 ডিগ্রিতে যে ভাগ করে দাও, তাহলে এখানে 45 দিয়ে 90 পাবা, 2:1:1 পেয়ে যাবা। 2:1:1 দেখো সি নাম্বার অপশানটা আসবে আমাদের অ্যান্সার। পরে 4 নম্বর প্রশ্নটা দেখো, 1000-এর পাওয়ারের 0 আছে। তো পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে, পাওয়ার বলতে ঘাত বলি আমরা, এই যে ঘাতে যে 0টা আছে মানে পাওয়ারের 0, ওকে। তাহলে পাওয়ার 0 হলে মানটা 1 হয়ে যায়, তাহলে 1000 পাওয়ারের 0 মানে মানটা কত, 1 হবে। 1 আমাদের বি নাম্বার অপশানটা। পরে চলে এসো পরের প্রশ্নটা, আমরা করাবো 5 নম্বর প্রশ্নটা।
কি বলছে দেখো প্রশ্নটা, মানে বলছে একটি সরলরেখাংশের উপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। তোকে ভালো একটা প্রশ্ন করেছে 1-এর 5 নম্বরটা। তো কীভাবে প্রশ্নটা করেছে, ছবিটা তোমাদের তৈরি করি। এখানে আমাদের যেটা বলেছে, ছবিটা এঁকে তোমাদের বোঝাচ্ছি। আমাদের একটি সরলরেখাংশ বলেছে, তো এই যে আমাদের একটি সরলরেখাংশ আছে, এই সরলরেখাংশের উপর একটি লম্ব আঁকতে বলেছে। তাহলে এইভাবে করে আমি একটা লম্ব এঁকে দিলাম। ওকে, ধরো এটা এ বি, আর এখানে আমাদের এই যে সি বিন্দুতে এই যে সিডি আমাদের লম্ব, মানে এখানে সিডি লম্ব এ বি, এভাবে লম্ব চিহ্ন বলা হয়। সিডি সরলরেখাংশটা এ বির উপর লম্ব আছে। তাহলে এখানে এই যে কোণগুলো 90 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা 90 ডিগ্রি, আর এদিকার কোণটা আমাদের 90 ডিগ্রি। এভাবেই প্রশ্ন বলেছে যে দুটি কোণ 90 ডিগ্রি উৎপন্ন করে। এই যে দেখো, এবার বলছে সেই কোণ দুটির সমদ্বিখণ্ডক, মানে এই কোণ দুটির সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক বলতে দেখো, মানে যে 90 ডিগ্রি কোণটা আছে না, এই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দিবে যে একটি সরলরেখাংশ। মানে এইভাবে একটি সরলরেখাংশ তৈরি করলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম, এটা ই নাম দিলাম, এই যে সি। তো এটা সমদ্বিখণ্ডক এই কোণের, মানে এদিককার কোণটা আর এদিকের কোণটা সমান হবে, সমদ্বিখণ্ডক, মানে 45 ডিগ্রি করে পাবা। এবার এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এই যে এই 90 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডক। তো এইদিকে আমাদের সমদ্বিখণ্ডক তৈরি করতে হবে। আমি এভাবে তোমাদের দেখিয়ে দেবো, এখান থেকে একদম সমদ্বিখণ্ডক তৈরি করে দিলাম। এত পেন্সিল কম্পাসের সাহায্যে করা যায়, আমি এভাবে দেখিয়ে দিলাম। তো এটার নাম আমরা এফ নাম দিয়ে দিলাম, নামটা আমি ভালো করে দিই। আচ্ছা, নামটা আমি এখানে এফ, এইভাবে এফ দিলাম। ওকে, তার দেখো আমাদের যেটা বলেছি, এই যে কোণ দুটির সমদ্বিখণ্ডক করলাম, মানে সিই সমদ্বিখণ্ডক, আর একটা হচ্ছে এদিকার কোণটার সিএফ সমদ্বিখণ্ডক। তাহলে এই সমদ্বিখণ্ডক কোণ দুটির যে মধ্যবর্তী কোণ, মানে মধ্যবর্তী কোণ এই যে কোণটা, সমদ্বিখণ্ডক দুটির এই একটা সমদ্বিখণ্ডক আর এই একটা সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণের মানটা বের করতে বলেছি। তা দেখো এই কোণটা কত পাবো আমরা, এই কোণটা তোমরা জানো এই যে 90 ডিগ্রি, মানে এইদিকে 45 ডিগ্রি, এইদিকেও 45 ডিগ্রি, মানে এই কোণটা 45 ডিগ্রি, মানে এই যে 90 ডিগ্রি আছে, তাহলে এইদিকে 45 ডিগ্রি, আর এই কোণটা আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 নিয়ে তো এই কোণটা দেখো, এই যে সমদ্বিখণ্ড দুটির মধ্যবর্তী কোণ 45 কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে না। আমাদের এখানে এই যে কোণ এফ সিই, মানে কোণ এফ সিই, এভাবে একটা কোণের নাম বলতে হয়। এই দেখো এফ সিই, মানে এই যে সিটা যেখানে কোণটা তৈরি হবে, সিটা মধ্যে থাকবে। তাহলে এই কোণটা বলেছে এটা 45, এইদিকে 45 ডিগ্রি যোগ, আর এইদিকে 45 যোগ করে পেয়ে যাবার 90 ডিগ্রি। দেখো এই যে এফ সি ই কোণটা 90 ডিগ্রি, মানে সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের যে মধ্যবর্তী কোণটা, সেই মধ্যবর্তী কোণটার মান আমরা পাবো 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এভাবে প্রশ্নে বলেছিল। দেখো 90 ডিগ্রি আমাদের ডি নাম্বার অপশানটা হবে। পরের প্রশ্ন চলে আসলাম 6 নম্বর প্রশ্ন। এই যে দুটি অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত বের করতে বলেছে। মিশ্র অনুপাত তোমাদের আগে দেখিয়েছি। দেখো মিশ্র অনুপাত কীভাবে করতে হয়, এই যে দুটি অনুপাত দেওয়া আছে না, আমাদের দেখো 2:3 আছে, আর আরেকটা আছে 4:5। এভাবে দুটি অনুপাতের মিশ্র অনুপাত বের করবো। দেখো এটা তোমরা এভাবে বের করে নেবা। তো দেখো এই যে অনুপাতগুলির পূর্বপদের গুণফল, পূর্বপদ বলতে এটা পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ। তো পূর্বপদের গুণফল 2 × 4, ঠিক আছে, প্রথমগুলো গুণ করে নেবা, 2 দিয়ে দেবা। আর উত্তরপদের গুণফল, এই যে উত্তরপদ, এই যে উত্তরপদ 3 × 5। এই যে দেখো, তা অনুপাতগুলির পূর্বপদের গুণফল উত্তরপদের গুণফল, এভাবে করা হয় মিশ্র অনুপাত। এখানে যেহেতু কাটাকাটি যায়, তো তোমরা সরল করে নেবা লঘিষ্ঠ। তো লঘিষ্ঠ করা যাচ্ছে না, তাহলে আমি এখানে 4 দিয়ে 8 পেলাম, এটা 3 × 5 = 15 পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো বাই দিয়ে রেখেছে, তা আমরা অনুপাতকে বাই করতে পারবো। তাহলে 8/15 করে দিলাম। দেখো 8/15, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই দুটি অনুপাতের মিশ্র অনুপাত আমরা পেয়ে যাব 8/15। 8/15 বি নাম্বার অপশানটা। পরের প্রশ্ন চলে এসো, দেখো 7 নম্বরটা বলছে s² + 5x এর থেকে কত বিয়োগ করলে -s² পাবো। দেখো খুব একটা ভালো প্রশ্ন, ঠিক আছে। মানে আমাদের যেটা বলেছে যে s² + 5x, এত থেকে কত বিয়োগ করব, এতে কত বিয়োগ করব, কত মানে এটা বক্স দিয়ে দিলাম। এই যে দেখো কত বিয়োগ করব যে আমাদের হবে কত, -s² পাবো, -s² পাবো, এরকম কথাটা বলেছে। এটাতে বলে দেখো এত থেকে কত বিয়োগ করলে এই যেটা পাবো, তার কত বিয়োগ, এই যে বক্সের মানটা দরকার। তা আমরা করবো কি, এখন সমাধান করে বক্সের মানটাই বের করে নেব, তখনই অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো বক্সের মানটা পাওয়ার জন্য
আমরা কি করব, এই যে বক্সটা কিন্তু মাইনাস দিয়ে আছে, আমি মাইনাস বক্স রেখে দিলাম, এই যে দেখো। আর এদিকে মাইনাস এস স্কোয়ার ছিল, মাইনাস এস স্কোয়ার দিলাম। আর এটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে এদেরকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এস স্কোয়ারটা দেখো, এস স্কোয়ারটা মাইনাস এস স্কোয়ার হবে, কারণ এখানে কিন্তু প্লাস এস স্কোয়ার ছিল। আর যে প্লাস 5x, এটাও কিন্তু মাইনাস 5x হবে, মাইনাস 5x, প্লাস 5xটা মাইনাস 5x। ওকে, এভাবে হয়ে যাবে। মাইনাস বক্সটা রেখে দিলাম, আর এদেরকে এইদিকে নিয়ে চলে আসলাম। সমানে সমানে দেখো বাঁদিকে ছিল, তুমি এদেরকে ডান দিকে নিয়ে এসেছো, তার জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। বা মাইনাস বক্সটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার এখানে একটু সরল করে নিই, দেখো সদৃশ রাশি মিলছে, মাইনাস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটা মাইনাস 2s স্কোয়ার হয়ে যাবে। একই চিহ্ন আছে, যোগের কাজ করবা, চিহ্ন বিয়োগে বসিয়ে দিবা যে চিহ্ন আছে। আর এদিকে মাইনাস 5x। এখন দেখো এই যে মাইনাস বক্স আছে না, আমরা মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করে দেবো সমীকরণটাকে। তো মাইনাস দিয়ে গুণ করলে এটা বক্স, মানে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস দিলাম না। এখানে প্লাস হয়ে গেল 2s স্কোয়ার, প্রথমে প্লাস দিব না, কারণ প্রথমে এমনিতে প্লাস থাকে। আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস এই যে 5x। দেখো বক্সের মানে এটা, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার হবে। মানে এর সঙ্গে কত বিয়োগ করলে, এটা যদি বিয়োগ করি, তাই না, মানে এর সঙ্গে এটা বিয়োগ করলে আমরা কিন্তু এটা পাবো। ওকে, এই যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা আরেকটা নিয়ম আছে, তোমাদের আমি আরেকটা নিয়ম বলি, যে আমাদের এত থেকে কত বিয়োগ করলে এটা পাবো। মানে আমি একটা সংখ্যা দিয়ে বোঝাই, তোমাকে বলা হলো যে 5 থেকে কত বিয়োগ করবা, 5 থেকে কত বিয়োগ করবা যে 3 পাবো। তোমাদের এখানে সহজে বলতে পারছো যে 2 বিয়োগ করব, 2 বিয়োগ করলেই তো 3 পাবো। তো 2টা আসলো কী করে, 5 থেকে 3 যদি বিয়োগ করি, যে আমরা 5 থেকে 3 মানে এটা থেকে এটা বিয়োগ করলে তো আমার উত্তরটা 2 চলে আসছে না, সরি দেখা যাচ্ছে না, এই যে দেখো, এই যে দেখো, এই যে 5 থেকে 3 বিয়োগ করে উত্তরটা পেয়ে যাবে এটা, তাই না। যে 5 থেকে কত বিয়োগ করলে 3 পাবো, তো 2টা আসবে কী করে, যে 5 থেকে 3 বিয়োগ করব। তো এই জিনিসটা ওটাই বলেছে যে এত থেকে কত বিয়োগ করলে এটা পাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগগুলিতে অ্যান্সারটা চলে আসবে, তাই না। এই যে এটা থেকে এটা বিয়োগ, মানে দেখো আমি দেখাচ্ছি সেকেন্ড নিয়মটা। মানে এই যে আমাদের ছিল এস স্কোয়ার প্লাস 5x, এটা থেকেই যদি আমি এটা বিয়োগ করে দিই এই নিয়ম অনুসারে, যে নিয়মটা বললাম, মানে প্রথমটা থেকে এই যে এদিকটা বিয়োগ করব, যেমন এটা থেকে এই যে এটা বিয়োগ করে দেবো। তাহলে যে বিয়োগ করে দিচ্ছি, দেখো যেহেতু বিয়োগ চিহ্ন আছে বন্ধনীর আকারে রাখতে হবে, এখানে মাইনাস আছে, ঠিক আছে। যেটা থেকে এটা আমরা বিয়োগ করছি। এবার এটা বন্ধনী উঠালে পরে এস স্কোয়ার প্লাস এটা 5x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এস স্কোয়ার। এবার দেখো এটা সরল করে নাও, এস স্কোয়ার এটা 2s স্কোয়ার পেয়ে যাবা। আর এই যে আমাদের 5x, দেখো এটাও কিন্তু অ্যান্সার চলে আসবে, যেটা অ্যান্সার আমরা পেয়েছিলাম। তাহলে যেটা তোমাদের সুবিধা করতে পারো, আমি দুটো নিয়ম দেখিয়ে দিলাম। মনে হয় তোমাদের এই নিয়মটা সহজ মনে হতে পারে, এটা তাহলে এইভাবে করে নিবা, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এটা আমাদের। ওকে, পরে চলে আসবো আমরা 8 নম্বর অঙ্কে, 1/8 ABC ক্রমিক সমানুপাতিক হলে বি এর মান কত। এই অঙ্কটা আগের ক্লাসেই হয়েছে। এই যে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি, ABC যদি ক্রমিক সমানুপাতিক হয় তোমরা লিখতে পারবা A/B সমান সমান B/C, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিক থাকলে এই যে A/B আর B/C মধ্যে সমান সমান দিয়ে দেবা, মানে মধ্যেরটা দুবার ফিরে আসবে। তাহলে এখানে A/B, এখানে B/C, সেখান থেকে যেহেতু বর্গগুণ করো, দেখো এই যে B গুণ করে এটা B স্কোয়ার হয়ে যাবে, আর এ আর সি গুণ করে এখানে এসি, কোনাকুনি গুণ বলা হয় বর্গগুণ, বি গুণ B স্কোয়ার, আর এদিকে সমান সমান দিয়ে দিবা, আর এ আর সি গুণ করে এসি। এবার বি এর মান বের করতে বলেছি, তাহলে বি সমান সমান দেখো স্কোয়ার উঠালে এখানে রুট ওভার চাপিয়ে দিবা। ওকে, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয়, এখানে ধনাত্মক মানটা নিয়ে করা হয়েছে, যেহেতু ঋণাত্মক মানটা নিয়ে। আচ্ছা প্লাস মাইনাস কিন্তু দিয়েছে, চলো যেটা আমি বলবো এখানে প্লাস মাইনাস হবে। তোমরা জেনে রাখো ভালো করে যে স্কোয়ার যখনই ছেড়ে দিবা তখন একটা প্লাস মাইনাস আসবে আর রুট ওভার চেপে যাবে এরপরে এসির পর। ওকে, তা বি এর মানটা প্লাস মাইনাস রুট ওভার এসি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে বি এর মানটা। দেখো প্লাস মাইনাস দিয়ে রেখেছি, এই যে ডি নম্বর অপশানটা। অনেক সময় প্লাস মাইনাসটা দেয়নি, মানে ধনাত্মক মানটা নিয়ে কাজ করেছে, কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়েছে, তা আমরা প্লাস মাইনাস দিব। যেটা তোমাদের বললাম ভালো করে নিয়মটা শিখে রাখো। স্কোয়ারটা যখনই ছেড়ে দিবা, মানে এটা বর্গমূল করা হচ্ছে, মানে বি স্কোয়ারের মানে এসি, তাহলে বি এর মান কত হবে, তাই স্কোয়ারটা লিখে নিই। স্কোয়ার ছেড়ে দিলে প্লাস মাইনাস রুট ওভার চেপে যাবে এরপর, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, যেটা আমাদের ডি নম্বর অপশানটা মিলছে। এরপরে 2 এর প্রশ্নগুলো
দুইয়ের প্রশ্নগুলো তোমাদের যে আগের ক্লাসে বললাম যে পাটিগণিত অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের ছেড়ে দেবো, কারণ প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে। যদি বইয়ের বাইরের অঙ্কগুলো থাকতো তাহলে আমি করাতাম, যে বইয়ের অঙ্ক আছে বলে পাটিগণিত অঙ্কগুলো ছেড়ে দেবো। কিন্তু 3-এর দাগের যে বীজগণিত অঙ্কগুলো করাবো এটা বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো করাবোই। ঠিক আছে, চলো আমরা বীজগণিত অঙ্কগুলো করাই। 3-এর 1 নম্বরটা দেখো, 3-এর 1 অঙ্কটা আগের ক্লাসে করালাম। দেখো 2 নম্বর স্কুলে যে অঙ্কটা আছে দেখো, এই যে 3-এর 5 নম্বরটা, এটা 3 নম্বর স্কুলে, এটা 4 নম্বর স্কুল, এটা 3 নম্বর স্কুলের অঙ্ক। তো আগের ক্লাসে অঙ্কটা করা হয়ে গেছে 3 নম্বর স্কুলে, তোমরা দেখে নিবা। আমরা চলে আসবো 3-এর 2 নম্বর অঙ্কে। এই অঙ্কটা করাই। কি বলেছে এখানে দেখো তো, আচ্ছা এখানে একটা ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য, এই যে একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, 3টি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে, তা ত্রিভুজটির পরিসীমা বের করতে বলেছে। ত্রিভুজের পরিসীমা কিভাবে পাওয়া যায়? 3টি বাহুকে যোগ করলে ত্রিভুজের পরিসীমা, ঘেরাটাকে বলা হয় পরিসীমা। তাহলে এদের যোগ করে যে x+2 আছে, যোগ x-3 যোগ আর x+4। এই দেখো এখানে বড় বন্ধনী দিয়ে দিলাম, যেহেতু সেমি লিখবো আমরা। এই যে বাহুগুলির দৈর্ঘ্য যোগ করে নিলে পরেই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, বন্ধনীগুলো উঠে দাও, x+2 x-3 x+4 আর এদিকে সেমি। দেখো এক্স কটা আছে, এক্স 3টা এক্স আছে, তাহলে আমরা 3x নিয়ে নেব। আর সংখ্যা দেখো এখানে +2 আর এখানে +4, তাহলে দেখো যোগটা করে নাও আগে, এই যে +4 আর +2 তো +6 পেয়ে যাবা, আর -3 বসিয়ে দাও সেমি। আচ্ছা 3x বসিয়ে দিলাম, +6 থেকে -3 এটা বিয়োগ হবে, এটা +3 পেয়ে যাবে বিয়োগ করে, এদিকে সেমি। ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছিল, দেখো ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবো 3x + 3 সেমি। এখান থেকে তোমরা 3 কমন নিয়েও রাখতে পারো, তা 3টা যদি কমন নিয়ে নিই তাহলে x + 3 সেমি, সরি এটা 3 কমন নিয়েছি মানে এটা 1 হবে, এই জায়গাটা 3 হবে না, এটা আমাদের 1 হয়ে যাবে। এই যে তাহলে 3 × x + 1 সেমি। ওকে, তোমরা এইভাবেও রাখতে পারো, এভাবে রাখতে পারো, যেভাবে অ্যান্সারটা রাখো কোনো অসুবিধা নাই। তাহলে এই হলো আমাদের ত্রিভুজের পরিসীমা। পরের পেজে আমরা তো দেখিয়ে দিলাম 119 পেজ থেকে, পরের পেজে চলে এসো 120 পেজে। 120 পেজের দেখো এই যে অঙ্কটা 3-এর 3 নম্বরটা, সেই অঙ্কটা আগের ক্লাসে ছিল আমাদের অঙ্কটা। আগের ক্লাসে দেখো 3 নম্বর স্কুলে, এই যে দেখো 3 নম্বর স্কুলে 3-এর 3 নম্বর, এখানেও 3-এর 3 নম্বর, একই অঙ্ক দিয়েছে না, আগের ক্লাসে করে দিয়েছে, তোমরা দেখে নিবা। আমরা চলে আসবো 3-এর 4 নম্বর প্রশ্নে। দেখো 3-এর 4 নম্বরে কী বলছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, তাহলে প্রতি মাসে এত টাকা যদি ব্যয় করেন তাহলে তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন। দেখো প্রতি মাসের আয় বলেছে, প্রতি মাসের ব্যয় বলে দিয়েছে, তাহলে আয় থেকে ব্যয়টা যদি বিয়োগ করে দিই তখনই তো আমাদের সঞ্চয়টা পেয়ে যাব, তাই তো? চলো আমরা বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের দেখো এই যে আয়টা এখানে দেওয়া আছে 8x, আয়টা আছে 8x টাকা, এটা থেকে বিয়োগ করব যেটা ব্যয় হয়েছে, এই টাকাটা ব্যয়, তার ব্যয়টা আছে 3x - 15। দেখো বিয়োগ করবো না, বিয়োগ আছে তো থেকে বন্ধনীর মধ্যে রাখতে হবে, দুজন আছে না, কারণ এই চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বলে চিহ্ন চেঞ্জ করে দিবে। চলো এটা থেকে এটা বিয়োগ করি। আচ্ছা টাকা যদি দাও তাহলে এইভাবে বন্ধনী দিয়ে তোমাদের টাকা লিখতে হবে। এখন একটা বন্ধনী করে নেব 8x, এটা -3x পেয়ে যাবা, আর মাইনাস মাইনাসে প্লাস, দেখো চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, +15 একে টাকা। এখন 8x থেকে 3x বিয়োগ করে দাও, তাহলে 8x থেকে 3x বিয়োগ করলে এটা পেয়ে যাবা 5x, আর এদিকে আমাদের কত 15 টাকা। দেখো তাহলে আমাদের দেখো এই যে দেখো এখানে এটা বের করলাম, এই যে প্রতি মাসের যে সঞ্চয়, এটা প্রতি মাসের সঞ্চয়, কিন্তু এটা এই যে প্রতি মাসের আয় থেকে প্রতি মাসের ব্যয়টা বিয়োগ করলাম, তাহলে প্রতি মাসের সঞ্চয় পেলাম, মানে এটা 1 মাসের সঞ্চয়। এখানে দেখো অঙ্কটা এখনো হয়নি, বাকি আছে আমাদের 1 মাসের সঞ্চয়, 1 মাসের সঞ্চয়। এই যে দেখো 1 মাসের যেটা সঞ্চয় বলেছে, 1 মাসের সঞ্চয় আমরা পেলাম কত টাকা, এই যে 5x + 15 এত টাকা।
তাহলে আমাদের বলেছে এখানে তিনি বছরের কথা বলেছে, বছর মানে 12 মাসে। তাহলে 12 মাসের সঞ্চয়টা আমরা বের করব। তাহলে 12 দিয়ে গুণ করে দিতে হবে, এক্স প্লাস 15 টাকা। তাহলে যে গুণ করে নাও, দেখো 12 পাচ্ছে 60, তাহলে এখানে 60 এক্স হয়ে যাবে, 60 এক্স প্লাস আর 12 15 গুণ করবো আমরা, 12 15 গুণ করে 180 পেয়ে যাবা। এই দেখো 12 পাচ্ছে 60, 60 শূন্য হাতে থাকলো 6, 12কে 12, 12 6 18, এই যে 180 এত টাকা। তাহলে এই যে বছরের তার যে বছরের সঞ্চয় বের করতে বলেছিল, তার বছরের সঞ্চয় কিন্তু এত টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো এবার 5 নম্বর অঙ্কে দেখো 5-এর অঙ্কটা। একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিকের ওই বাড়ি কত দিনে রং করবে ওই বাড়ি? দেখো এটা কিন্তু পাটিগণিত অঙ্ক আছে। তাহলে এটা দেখো পাটিগণিত অঙ্ক আছে বলে বইয়ের বাইরের অঙ্ক আছে, তো বইয়ের বাইরের অঙ্ক আছে বলে অঙ্কটা আমি করে দেবো তোমাদের। আমি বলেছি যে পাটিগণিত অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু বইয়ের বাইরে থাকলে আমি করিয়ে দেবো। ওকে, চলো এটা যে 3-এর 5 নম্বরটা আমি তোমাদের করাবো। তো এখানে যেটা বলেছে, সেই বাড়িটি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে। তাছাড়া রৈখিক নিয়ম আমরা সাজাই, 22 জন শ্রমিকের 22 জন শ্রমিকের সময় লাগে। চলো আমি লিখে দিচ্ছি এখানে সময় লাগে। কতদিন সময় লাগছিল? 10 দিন। ওকে, তো 22 জন শ্রমিকের বাড়িটা রং করতে সময় লাগে 10 দিন। তাহলে একজন শ্রমিকের সময় লাগবে বাড়িটা রং করতে। 22 জন শ্রমিকের যেহেতু 10 দিন সময় লাগে বাড়িটা রং করতে, তাহলে একজন শ্রমিকের কম লাগবে না বেশি লাগবে 10 দিনের চেয়ে? তা 10 দিনের চেয়ে নিশ্চয়ই বেশি দিন লাগবে, কারণ 22 জনে লাগতো 10 দিন। তাহলে একজনে কাজটা করবে সেই বাড়ি রং করাটা, তাহলে একজন কাজ করবে বাড়ি রং করাটা, একজনের তো বেশি দিন সময় লেগে যাবে, তাই না? তাই বেশি বলে এখানে তোমরা 10 গুণিত এই যে 22 দিয়ে দেবা, বেশিতে গুণ হবে, এটা মনে রাখবা, এতদিন। এবার 11 জন শ্রমিক বলেছে, তাহলে 11 জন শ্রমিকের সময় লাগবে। এখন একজনের যদি বেশি দিন সময় লাগে, তাহলে 11 জনের কম দিন লাগবে। তাহলে 10 গুণিত 22 কম দিন লাগবে বলে 11টা নিচে বসাবা, এই যে এতদিন। এটা কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে, 11 2 22 আর 10 আর 2 গুণ করে নেব, 10 দিয়ে 20। দেখো 20 দিন আমাদের সময় লাগবে। যে বলেছিল যে 11 জন শ্রমিকের ওই বাড়ি কত দিনে রং করবে, সেটা 20 দিনে রং করবে। অ্যান্সারটা তোমরা লিখে দিবা 20 দিন। পরে চলে আসবো 4-এর অঙ্কটা। কী বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে কোণ PQR, এই কোণটি, এই যে কোণ অঙ্কন করতে বলেছে, এই কোণটাকে যার মান 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে বলেছে। তারপর বলেছে QR বাহুকে আর এর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও এবং কোণ PQS এর সমদ্বিখণ্ডিত করো। চলো আগে আমরা এই কোণটা আঁকবো, এঁকে তারপরে এই কাজটা করব, ঠিক আছে? তারপর আমরা বুঝতে পারবো কী কাজ করতে বলেছে। তো তোমরা জানো 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়, পেন্সিল কম্পাসের সাহায্যে সহজে আঁকতে পারবা। অঙ্কটা বইয়ের বাইরে আছে বলে অঙ্কটা করাচ্ছি, যদি বইয়ের সঙ্গে হুবহু মিলে যেত এই অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, কিন্তু এখানে বইয়ের বাইরের অঙ্ক আছে বলে করাচ্ছি। অঙ্কটা দেখো, আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব স্কেল পেন্সিলের সাহায্যে। প্রথমে আমরা এইভাবে স্কেলের সাহায্যে তোমরা কেটে দাও নিজের মতো করে, এভাবে করে একটা সরলরেখা তৈরি করে নেবা। তারপর এই দেখো এখানে পেন্সিল কম্পাস নেবা, এখানে আমি কলমই ব্যবহার করেছি, ঠিক আছে? কলমটা আমাদের রেড কলম আছে, তোমাদের রেড কলম দিয়ে দেখাবো। 60 ডিগ্রি কোণ, দেখো এটার মাপ তোমরা নিজের মতো করে নিতে পারো, যতটা নিতে পারো। তারপরে এটা নিয়ে এইভাবে করে বসিয়ে এভাবে করে ঘুরিয়ে দিবা, এই যে দেখো। তারপরে 60 ডিগ্রি কোণ, তো তারপরে এখানে বসাবা, এই জায়গায় বসিয়ে এদিকে কেটে দাও। দেখো এই যে কাটলাম, এবার এই বিন্দু যোগ করে দেবো, আমরা কিন্তু 60 ডিগ্রি কোণটা পেয়ে যাব। এইভাবে করে এই যে দেখো যোগ করে দেবো, এই যে কোণটা পেলাম এই কোণটা কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ।
দেখা যাচ্ছে না, এই যে দেখো এই কোণটা আমাদের 60 ডিগ্রি এটি তৈরি করতে বলেছিল এবং এই কোণের নাম বলেছে পি কিউ আর। তাহলে পি কিউ আর, আর এখানে কিউ আর বাহু পি কিউ আর, দেখো এই যে আমরা নাম দিলাম পি কিউ আর, তাই তো পি কিউ আর যে কোণ 60 ডিগ্রি যেটা আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা যেটা বলেছি কিউ আর বাহুকে, এই যে দেখো কিউ আর বাহুকে আর এর বিপরীত দিকে, মানে আর এর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও, মানে এইদিকে আমাদের বাড়াতে বলেছি। চলো আমরা বাড়িয়ে দেবো। আর এর বিপরীত দিকে এদিকে বাড়াতে বলেছে একটু, চলো আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি বাড়িয়ে দিলাম আর এর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত, দেখো এভাবে কিন্তু প্রশ্ন বলেছে, তাই তো। এই যে কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। এখন যেটা বলেছে পি কিউ এস মানে এই যে কোণটা তৈরি হলো না, এই যে পি কিউ এস, এই কোণের সমদ্বিখণ্ডিত করতে বলেছে, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত। দেখো সমদ্বিখণ্ডিত মানে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করব, সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করতে পারবো, এর সাহায্যে। দেখো একটা কোণকে কী করে সমদ্বিখণ্ডিত করা যায় দেখো শিখে রাখো। প্রথমে তোমরা যে মাপটা আছে না সেই মাপটাই নিয়ে নাও, এই মাপটা নিয়ে আমি তখন ঘুরিয়ে দিলাম, আগের মাপটাই রাখলাম, রেখে এখানে বসিয়ে এখানে বসালাম, বসিয়ে আমি একটা বৃত্তচাপ তৈরি করলাম, তারপর এখানে বসাবো এই দিকে। এবার সেই বৃত্তচাপকে কেটে দেবো, দেখো যেখানে কাটবে। আচ্ছা আমাদের এই বিন্দুতে কেটেছে, আমি এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এই জায়গায় কেটেছে। বিভিন্ন জায়গায় কাটতে পারে, তার কোনো মানে নয় যে এখানে কাটবে, যেহেতু আমি বড় করে নিয়েছি বলে এখানে কেটেছে, তুমি যে ছোটো করে নিতে পারতা অন্য জায়গায় কাটতো। তো এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু আর এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো, দেখো আমরা সমদ্বিখণ্ডক পেয়ে যাবো কোণটার। তবে স্কেলটা এইভাবে বসাবা, যে কোনো একটা বিন্দুতে এভাবে ধরবা পেন্সিলটা, আমি এখানে কলম দিয়ে দেখাচ্ছি, আর ওইদিকে মিলাবা পরের বিন্দু, দেখো এখানে মিলাবা, এভাবে করে দেখে নিবার যে ঠিকঠাকই আছে, তারপর এটাকে যোগ করে দাও। দেখো এই যে আমাদের রেখাটা পেলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক। এর নাম যদি আমি দিয়ে দিই এটা টি, তাহলে এই যে কিউটি সমদ্বিখণ্ডক, এই যে পি কিউ এস কোণের, ওকে, যেটা আমাদের করতে বলেছিল আমরা করে নিয়েছি সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এখানে যদি বলি, এই যে এখানে লিখে দিচ্ছি অতএব এই যে কিউটি কমা দিলাম, কিউটি কমা কোণ পি কিউ এস এর সমদ্বিখণ্ডক, এই যে কিউটিটা হলো সমদ্বিখণ্ডক কার, এই কোণের, যেটা বলেছিল পি কিউ এস কোণের সমদ্বিখণ্ডক। এভাবে তোমাদের কিন্তু ছবিটা করতে হবে যেটা প্রশ্ন বলেছিল। দেখো এই প্রশ্নগুলো আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, যেহেতু বইয়ের অঙ্কগুলো থাকে বলে ছেড়ে দিচ্ছি। আমি বলেছি যে বইয়ের বাইরের অঙ্ক থাকলে আমি করাবো, দেখো আমি করিয়ে দিলাম, বইয়ের বাইরের অঙ্ক ছিল। এভাবে তোমাদের বইয়ের বাইরের অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলো করিয়ে দেবো। শুধুমাত্র তোমাদের বীজগাণিত অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, যেগুলো বই থেকে আছে সেগুলো করাচ্ছি, এবং বইয়ের বাইরে থাকলে তো করাবোই আমি। এবং অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো কিন্তু ছাড়ছি না, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সব করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আর যে অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, যেগুলো বইয়ের অঙ্কগুলো আছে, পাটিগণিত অঙ্কগুলো বিশেষ করে, তো সেই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। আমি যেটা বলেছি আমার চ্যানেলে ভিজিট করে তোমরা চলে যাবা আমার প্লে লিস্টে, সেখানে দেখবা যে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবা, যে অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। চিন্তা করার দরকার নাই, সব অঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবা আমার চ্যানেলে। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আর এই ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবা, ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দেবা। পরবর্তী ক্লাস যে 5 নম্বর স্কুল তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।